আকাশ হকচকিয়ে যায়, কতক্ষণ বিড়বিড় করলো। এই তোর কত টাকা চাই? লাল জামা পরা সুশ্রী কন্যার মুখে উঠল কোনো কিছু প্রাপ্তির হাসি। যাক বাবা, এতক্ষণে লাইনে এসেছে। জামাটা কলারের ন্যায় টেনে ভাব নিয়ে ঠোঁট বাঁকালো, আর স্মিত হাসি রূপ নিল অট্ট হাসির। অন্যদিকে আকাশ খালি ফুসফুস করল আর হিসিয়ে বলল, এই দিন তো দিন নয়, আরও দিন আছে। এই দিন নিয়ে ওই দিনেরই কাছে। অনন্যা মুখ ভেঙচি দিয়ে ভাগলো। ইস, ভাই বোনদের খুনসুটির মাঝেও কত তৃপ্তি আছে। এই দুষ্ট মিষ্টি মধুর সম্পর্কগুলো বেঁচে থাকা জীবন। ফোন দিয়েছেন কেন ডাক্তার সাহেব? একটু বারান্দায় আসবেন? ছায়া হকচকিয়ে যায়, বিছানা থেকে নেমে গায়ে ওড়নাটা নিয়ে ত্রস্ত পায়ে বারান্দায় গেল। গিয়ে দেখলো অরণ্য একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। ছায়া একবার পেছনে তাকিয়ে দেয়াল ঘড়িতে চোখ বোলালো। রাত 10টা বাজে। ছায়ার ভিতরে ভয়ে ঢিপ ঢিপ করলো। একবার ঢোক গিলে অরণ্যের দিকে চাইলো। একটা ধূসর রঙের ট্রাউজার আর একটা কালো কালারের টি শার্ট পরেছে, এক হাত ট্রাউজারের পকেটে গুজে রেখেছে। ছায়া ফোনটা কানে ধরলো। এত রাতে কেন এলেন? কেউ দেখে ফেললে কি হবে? চলে যাচ্ছেন না কেন? এই ইহ জন্মে আপনার পিছু ছাড়ছি না আমি, ছায়া করি। এমনকি পরকালেও না। যে ঝড়ের তাণ্ডব সৃষ্টি করেছেন আপনি আমার হৃদয়ে, সেই ঝড় আপনাকেও লণ্ঠভণ্ড করে দেবে। এত দূরত্ব বাড়াবেন না, যতটুকু দূরে গেলে আর ফিরে আসা যায় না। ছায়া নীরব থাকলো। তার মনেও যেন অনুভূতিরা বাসা বাঁধছে ধীরে ধীরে। ছায়া হাঁসফাঁস করল। ছায়া ওড়না খিচে চেপে ধরে, চেয়ে থাকে অনিমেষ সে সুদর্শন যুবকের দিকে। ইস, কি মায়া সেই মুখটায়! এত মায়া তুচ্ছ জ্ঞান করা যায় বুঝি? রাতে খেয়েছেন ডাক্তার সাহেব? হুম, হোটেলের খাবার খেতে ইচ্ছে করছিল না। ছায়া মুখ দিয়ে একটা তপ্ত শ্বাস ফেলে। আপনি দাঁড়ান, আমি আসছি। ছায়া দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে যায়। গিয়ে একটা বক্সে ভাত নেয়, আর একটা বক্সে বেঁচে যাওয়া মাছের তরকারি, আলু ভাজি, বেগুন ভাজি নিয়ে নেয়। এরপর নীরবে আস্তে আস্তে কদম ফেলে সদর দরজা দিয়ে বের হয়। বাড়ির পেছনে যায়। সোডিয়াম আলোয় অরণ্যের মুখটা উজ্জ্বল দেখাচ্ছে, কেমন ঝিলমিল ঝিলমিল করছে, যেন বহু প্রতীক্ষিত এক প্রেমিক তার প্রেমিকার জন্য অপেক্ষা করছে। ছায়ার বুক চিরে বের হয় এক দীর্ঘশ্বাস। আদৌ কি সম্ভব কিছু? ছায়া চোখ সরিয়ে নেয়, এগিয়ে যায় অরণ্যের কাছে। এক হাত ব্যবধান দূরত্ব রেখে দাঁড়িয়ে হাতের বক্সগুলো অরণ্যের দিকে বাড়িয়ে দেয়। অরণ্য যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে কিছুক্ষণ স্তব্ধ নয়নে তাকিয়ে থেকে বক্সগুলো নিয়ে খুলে দেখে খাবার। এটা কি প্রিয়তমার থেকে পাওয়া প্রথম উপহার? এত আনন্দ লাগছে কেন? অরণ্যের ঠোঁট জুড়ে আধিপত্যা বিস্তার করে এক হৃদয় বিগলিত হাসি। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আবার খুব খুশি খুশি লাগছে। আমার মনের সুবিশাল জমিনে যেন ফুলে ফুলে ভ্রমররা নেচে বেড়াচ্ছে। তারা তাদের বহু আপেক্ষিত মধু পেয়ে গেছে। অরণ্য একগাল হাসে। ছায়া করি, একটা অন্যায় আবদার করলে রাখবেন? ছায়া জিজ্ঞাসা দৃষ্টিতে যায় অরণ্যের পানে। আমি আজ দুপুরেও খাইনি, আমাকে একটু খাইয়ে দেবেন? আপনার হাতে খাবারের লোভটা সামলাতে পারছি না। ছায়া কিছুটা অপ্রস্তুত হয়। সে কি করবে বুঝতে পারছে না। না না, এত প্রশ্রয় দিলে হবে না যে। ফিচেল গলায় বলে, আপনাদের এই এক সমস্যা, খেতে দিলে বসতে চান, আর বসতে দিলে শুতে চান। অরণ্য ঠোঁট কামড়ে হাসে। এই মেয়েটা এত কথা জানে, অথচ সবসময় মুখে তালা দিয়ে থাকে। মনে হয় এই আজই একটু ভালো করে কথা বলছে, তাই আর রাগানো ঠিক হবে না। আচ্ছা, এই আবদারটা না হয় তোলা থাক, একসময় পুষিয়ে নিয়ে যাব। ছায়া আর দাঁড়ায় না, পিছু ঘুরে চলে যেতে উদ্যত হয়, কিন্তু যায় না। আবারও পিছু ফিরে অরণ্যকে উদ্দেশ্য করে বলে, আমি কিছু প্রমাণ পেয়েছি, আশা করছি এইটা দিয়ে কিছু বের করা যাবে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা রেকর্ড পাঠিয়ে দিব। ছায়া আর দাঁড়ায় না, চলে যায় নিজের গন্তব্যে চপল পায়। ছায়া যেই না মেন গেট লাগিয়ে ভেতরে পা দিবে, তখনই কানে আসে, দেহ ব্যবসা করিস, ভালো কথা। আমাকে একবার সুযোগ দিলে কি হয়? কিশোরী বয়সের নারী দেহের স্বাদ নাকি সুস্বাদু হয়, কিন্তু আমি তোর যৌবনা দেহের স্বাদটাই পেতে চাই। কত বললাম চল বিয়ে করি, কিন্তু মানলি না। এবার তাহলে বিয়ে ছাড়াই চল করি। স্ত্রীভাবে হাসে রবিন। ছায়া চমকে ওঠে, কানের ভেতরে ঝিঝি করে ওঠে, ভেতরে জ্বলে ওঠে অগ্নিশিখা। ছায়ার পা দুটো মৃদু কাঁপছে, মুখ থমথমে। তার মনে পড়ে সেইবার 9-এ পড়ে তখন সে রিয়া, কিয়ারা, রোজ, অরূপদা আর রবিন ভাই মেলায় যায়।
ছায়া ওদের থেকে একটু পিছিয়ে গেলে রবিন ভাই তাকে টেনে নিয়ে যায় মেলার পাশের খালি জায়গায়। নিয়ে গিয়ে বাজেভাবে ছুঁতে গেলে অরূপদা এসে রবিনের গালে থাপ্পড় মারে। এরপর থেকে রবিনের থেকে দূরত্ব রেখে চলতো, কিন্তু রবিন যেন সুযোগ খুঁজছিল আর পেয়েও গেল আজ। রবিন আবারও কর্কশ কণ্ঠে মুখের চাপা দাড়িতে হাত বোলাতে বোলাতে বলে, আজ কি হবে রে তোর? কে বাঁচাবে? আজকের পর তোকে বিয়ে কে করবে? আমাকে নয়তো আহানকে করতে হবে। দুজনের একজনকে করলেই হবে। মনে হয় না আমি করব। আমার পাখি রেডি করে রাখছি। বাসি খাবার না হয় আহানই খাক। ছায়া যেই না চিৎকার করতে যাবে তখনই রবিন ছায়ার মুখ বেঁধে দেয় একটা গামছা দিয়ে, যাতে শব্দ করতে না পারে। ছায়া আজ ভয় পেল না। মাথায় দপ করে আগুন স্ফুলিঙ্গ ঘটল। মনে পড়ে গেল সেই দিনের আহানের কথা। ছায়ার রগগুলো ফুলে ফেপে উঠল। শিরা উপশিরায় ভেতর ঘোড়ার বেগে রক্ত দৌড়ালো। ছায়া চোখ বন্ধ করে একবার অরূপদার মুখটা স্মরণ করলো, কিন্তু একই আজ অরণ্যের মুখটা ভেসে উঠল। ছায়া চকিতে চোখটা খুলে ফেললো। সে আশেপাশে নজর বোলালো। তার পায়ের কাছে 3টা অস্ত ইট আছে আর কিছু বালু। ছায়া তড়িৎ গতিতে এক হাতে ইট আর অন্য হাতে বালু নিয়ে নিল। রবিনের চোখের পলকে তার রবিনের চোখের দিকে ছুড়ল। রবিনের চোখ ধরে কাতরে উঠে, যেন সব ঝাপসা দেখছে। রবিন চোখ বন্ধ করে অশ্রাব্য গালি দিল ছায়াকে, কিন্তু ছায়া ঘাবড়ালো না। ঘাবড়ালে চলবে না, তাকে নিজেকে বাঁচাতে হবে। সে আজ তার রক্ত দিয়েই না হয় পবিত্র হবে, যে কলঙ্কের দাগ তার গায়ে লাগানো হয়েছিল। ছায়া এগিয়ে গিয়ে হাতের ইট দিয়ে মাথায় সজোরে বাড়ি দেয়। এরপর সাথে সাথে পা দিয়ে পুরুষাঙ্গে লাথি মারে গায়ের জোর দিয়ে। রবিন সাথে সাথেই দেয় এক গগন বিদারী চিৎকার। ছায়া এগিয়ে গিয়ে রবিনের মাথায় আর মুখে মারল ইচ্ছে মতো। গায়ের বিভিন্ন জায়গা থেকে গলগল করে রক্ত বের হলো। কিছু রক্ত ছায়ার গায়েও লাগলো। রবিন মাথায় ব্যথায় কাতরাতে লাগলো, ছটফট করলো আর চিল্লাতে লাগলো গলা ফাটা মুরগির ন্যায়। তখনই পেছন থেকে এক মেলি চিৎকার যেন কান ঝাঁঝরা করে দিল। ছায়ার চুলের মুঠি ধরে টান দিয়ে ফেলে দিল। সাথে এলো আরো কারো ধমক। রবিনের চিৎকার শুনে বাড়ির সবাই এসে উঠোনে জমা হয়। মীরা বেগমের সব দেখে যেন সেই দিনের কথা মনে পড়ে গেল। তার গা শিউরে উঠল। ভয়ঙ্কর কিছু আশঙ্কায় গলা শুকিয়ে গেল। সেই দিনে তার মেয়ে ক্ষত বিক্ষত ছিল আর আজ অপরাধী। রসনারা বেগম ছায়ার চুলের মুঠি ধরে চিৎকার করে খ্যাপা বাঘের ন্যায় বলা শুরু করলো, এই মেয়ে একটা ডাইনি, আমার ছেলেকে মেরে ফেললো রে। কেউ আমার রনিকে ধরো, এই মেয়ে সবাইকে ধ্বংস করে ফেলবে। রেজাউল সাহেব সহ্য করতে না পেরে বোনকে তেড়ে এসে এক থাপ্পড় দিলেন, যা আজ অবধি কখনো করেননি। যদি আরো আগে করতেন তবে এই দিনে দেখতে হতো না। নেহাতি বাবাকে মৃত্যুর সময় কথা দিয়েছিলেন যে ভাই বোনদের আগলে রাখবেন, কিন্তু আজ যেন সেই কথা রাখতে পারলেন না। আজ তিনি হবেন বজ্র কঠোর। আমার মেয়েকে ছাড়ো রুশো, কোন সাহসে তার গায়ে হাত দিস? রওশনারা বেগম হাউমা করে কাঁদা শুরু করলেন। রওশনারা বেগম লেপ্টে মাটির সাথে বসে রবিনের মাথা নিজের করে নিলেন। সন্তান যতই খারাপ হোক মা কি ফেলে দিতে পারে? ছায়া এইবার নিজের ঠোঁটে হাসি ফোটায়। রক্তের ছিটা তার মুখেও এসে পড়েছে। রক্তরঞ্জিত সেই হাসি কি ভয়ানক, যেন দুনিয়ার সব মায়া ধ্বংস করল। সে আজ নিজের হাতে শাস্তি দিয়েছে, তাকে কুলুষিত করার শাস্তি। ইস কি শান্তি, এত তৃপ্তিতা। বাবা, তোমার মেয়ে আজ নিজেকে অপবিত্র করার প্রতিবাদ করেছে। সে যে আমার উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল, কেড়ে নিতে চাইছিল আমার সর্বস্ব, আমি ওকে শাস্তি দিয়েছি। রেজাউল সাহেব তর্জনী আঙ্গুল দিয়ে নিজের চোখের পানি মুছে দিয়ে এগিয়ে গিয়ে এক হাঁটুর উপর ভর দিয়ে এতে বসে মেয়ের মাথায় আশ্বস্ততার হাত বুলায়। মেয়েটা এইটুকু জীবনে কত কি সহ্য করছে। বাবা হয়ে মেয়েকে সুরক্ষা দিতে না পারায় তীব্র অপরাধবোধ যেন কুড়ে কুড়ে খাচ্ছে। বুকটা হু হু করে ওঠে। মেয়েকে নিজের পাঞ্জাবি দিয়ে মুখ মুছিয়ে দেয়, মাথাটা এনে বুকে চেপে ধরে। ছায়া যেন আজ কাঁদতে ভুলে গেল। চুপচাপ বাবার বুকে খাপটি মেরে রইল। ঠিক তখনই মেন গেট দিয়ে পুলিশ প্রবেশ করে। সবাই যেন হতবাক হলো। অকস্মাৎ এমন কিছু কল্পনা করেনি। তাদের সুখের পরিবারে এ কোন ঝড়ের আগমন। রসনার বেগম দৌড়ে গিয়ে পুলিশের কাছে নালিশ জানায়, গড় গড় করে বলতে থাকে, এই মেয়ে আমার ছেলেটাকে মেরে ফেলতে চেয়েছিল, আপনারা ওকে জেলে দিন। মীরা বেগম হতবিহ্বল হলো। মেয়ের কাছে গিয়ে মেয়েকে বুকে ঝাপটে ধরল। নিজের চোখের জলগুলো মুছে নেয়। কণ্ঠে তেজ আনলেন, কেন তার মেয়ে অন্যায়ের শিকার হবে? মা হিসেবে তার দায়িত্ব ছিল মেয়ের বন্ধু হয়ে ওঠা, সে তা পারেনি। মা হিসেবে ব্যর্থ। অনুশোচনা হচ্ছে তীব্রভাবে।
আপা, আমার মেয়েটা আপনার কি ক্ষতি করেছে? সে যে আপনারই রক্ত, আপনারই তো ভাইঝি। একটুও মায়া হয় না? একটা মেয়ে হিসেবে নিজেকে বিবেচনা করে দেখুন তো, আপনার অন্তর কাঁপে না? আপনার ছেলে কেমন তা আপনার থেকে ভালো কেউ জানে না। সে আজ কত বড় সর্বনাশ করতে যাচ্ছিল আমার মেয়ের, এর পরেও নিজের ছেলের সাফাই গাইছেন। নিজের মেয়ের সাথে এমন হলে মানতে পারতেন? রসনারা বেগম যেন পুত্র শোকে অন্ধ হয়ে গিয়েছিল, তার মনুষ্যত্ব যেন ছাইয়ের নিচে চাপা পড়ে গিয়েছিল। ছেলেকে ভীষণ ভালোবাসতো, কোনো কিছু চাওয়ার আগে এনে দিত। ছেলের সব দোষ নজর আন্দাজ করত। ছেলে একদিন বলেছিল, মা ছায়াকে বউ করে নিয়ে এসো। এরপর নিজের ভাইয়ের কাছে প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভাই নাকচ করে দেয়। মেয়েকে উচ্চশিক্ষিতা বানাতে হবে, মেয়েদের কেন এত পড়াতে হবে, সে প্রত্যাখ্যান পাবার রাগ যেন দিন দিন মনের ভেতরে বেড়েই যাচ্ছিল। তাই ঠিক ভুল বিবেচনা না করেই প্রতি পদে পদে কটাক্ষ করা শুরু করেছিল ভাইঝির। আহারে, কি কোমলমতি তার ভাইঝি! রসনারা বেগমের মনও যেন অপরাধবোধের আগুনে দগ্ধ হতে লাগলো। মনে হতে লাগলো একের পর এক করা অন্যায়গুলো। দাঁতে দাঁত কামড়ে সেই ব্যথা সহ্য করে নেয় তিনি। পিছু হটে যায়। এত আদর না দিয়ে যদি ছেলেকে শাসন করত, তবে হয়তো এই দিন দেখতে হতো না। যেটা এতদিন করেনি সেটা আজ করবে সে। কিন্তু তৎক্ষণাৎ পুলিশের মধ্যে একজন গাঢ় কণ্ঠে বললেন, আমরা আপনার ছেলেকে ধর্ষণের চেষ্টা করার দায়ের মামলায় গ্রেপ্তার করতে এসেছি উপযুক্ত প্রমাণের ভিত্তিতে। সবাই মুহূর্তের জন্য চমকায়। পুলিশকে তো তারা ইনফর্ম করেনি, তবে কে করলো? ছায়া নিজেও বিস্মিত হয়। তার মনে একটা নামই বাজতে থাকে, অরণ্য, অরণ্য। রসনারা বেগম পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকলেন। আধমরা ছেলেটাকে একবার দেখে নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বললেন, নিয়ে যান এই কুলাঙ্গারকে। নিজেকে এই নরপশুটার মা দাবি করতেও লজ্জা করছে। ছেলেকে সুশিক্ষা দিতে পারলে আজ এই দিন দেখতে হতো না। আমার চোখ খুলে গিয়েছে, খারাপ কিছু হবার আগেই ধরা পড়েছে। ভালো হয়েছে, আমার ভুল ভেঙেছে, আর পিছু ফিরবো না। মীরা বেগম আর রেজাউল সাহেব যেন বিস্মিত হলেন। রেজাউল সাহেব বোনকে যথেষ্ট স্নেহ করতেন। আজ বোনকে ন্যায়ের দিকে চলতে দেখে যেন খুব খুশিই হলেন। মনে কিছুটা শান্তি পেয়েছে, নয়তো পরিবার ভাঙার আভাস তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। রসনারা বেগম এবার ভাই ভাবিকে উদ্দেশ্য করে নিগুড়ো নিষ্প্রাণ গলায় বললেন, আমাকে ক্ষমা করে দিয়েন ভাই ভাবি। ছেলের কথা ভেবে আমি আমার ফুলের মতো পবিত্র মেয়ের সমতুল্য ভাইজিকে যা না তাই বলে অপমান করেছি। আজ তার কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই। এই বলে গটগট পায়ে বাড়ির ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। রবিন কথা বলার অবস্থায় নেই, কিন্তু সবগুলো কথাই কানে গিয়েছে। মুখ ফুটে অস্পষ্ট স্বরে বলে, মা। চোখ চিরে বেরিয়ে আসে পানি। জীবনের একটা পর্যায়ে গিয়ে আমরা সবাই নিজের ভুল বুঝতে পারি, সময় থাকতে শুধরে গিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। কিন্তু অনেক সময় আমরা এমন একটা পর্যায়ে গিয়ে নিজের ভুল বুঝতে পারি যে নিজেকে সেই পথ থেকে ফিরিয়ে আনা দুঃসাধ্য হয়। তখন প্রকৃতি আমাদের ছেড়ে দেয় না, ন্যায্য বিচার দেয়। রাত 12:40 ডিবির একজন লোক একটা বাড়ির দরজায় কড়া নাড়ে। এক ব্যক্তি মদের নেশায় ঠুলুঠুলু হয়ে খালি গায়ে বিছানায় পড়েছিল। দরজায় আওয়াজ পেয়ে তার ঘুমের ব্যাঘাত ঘটে। মুখ দিয়ে বেরিয়ে আসে একটা অশ্রাব্য গালি। গায়ে কাপড় জড়িয়ে হাই ফেলতে ফেলতে এগিয়ে এসে দরজা খুলতে যেন মদের নেশা কেটে গেল। চোখগুলো বড় বড় হয়ে গেল। বুকের ভেতর তরতর করলো, দরদর করে ঘামলো। শ্বাস হলো ঘনতর, হাঁটু মৃদু কাঁপা শুরু করল। ইউ আর আন্ডার অ্যারেস্ট আহান হক। উই হ্যাভ উইটনেস এগেইনস্ট ইউ। আহান দরজাটা ঝট করে বন্ধ করে ফেলতে নিলেই ডিবি খপ করে আহানের হাত ধরে ফেলে আর কপালে বন্দুক ঠেকায়। হ্যালো অরণ্য। হ্যাঁ আশিক, বল। দোস্ত, আহানকে অ্যারেস্ট করা হয়েছে, সেই সাথে রবিনকেও। বাট রবিন এখন হসপিটালাইজ, কথা বলার অবস্থাতেই নেই। তুই যেই ভিডিও পাঠিয়েছিস সেটাই দেখে বুঝলাম আহানের সাথে রবিনের কানেকশন রয়েছে। এক্স্যাক্টলি, রবিনকে রেপ করতে বলেছিল আহান, যা আহান পূর্বে পারেনি। রবিন রেপ করলে ছায়ার বিয়ে হতো না, আর সেই সুযোগে আহান ছায়াকে বিয়ে করে ভালো মানুষই করত। ঠিক বলেছিস। তুই গেটের বাইরে ছিলিস আজ, তবে ভাবিকে বাঁচাতে যাসনি কেন? তোর ভাবি এতটাও দুর্বল না, আমি অনেকটুকু পথ চলে গিয়েছিলাম।
কিন্তু ছায়ার বাড়ির ভেতর কারো চিৎকার শুনে গেটে দাঁড়াতেই দেখি রবিন মাটিতে কাতরাচ্ছে। পরিস্থিতি অনুকূলে ছিল না। আমি আঘাতেই নিচ্ছিলাম, কিন্তু ছায়া করি ইট দিয়ে রবিনকে আঘাত করেছিল বারবার। তার ফাইটিং স্কিল দেখে আমি ফিদা। বুকে হাত দিয়ে ওইখানেই দাঁড়িয়েছিলাম, কিন্তু ছায়ার বাবা মা চলে আসায় আর ভেতরে যাইনি। আমি আগে একটা সিসি ক্যামেরা ফিট করে রেখেছিলাম ওদের বকুল গাছের সাথে, যা আমার ফোনের সাথে কানেক্টেড ছিল। পরে ওইখান থেকে ভিডিও চেক করি। রবিনের কথা শুনে যা বুঝলাম আহানের সাথে যোগসূত্র আছে, সেটা পুলিশকে পাঠাই, আর এক কপি তোকেও। এই অফিসার আমার এক বন্ধুর ভাই, তাই অ্যাকশন নিতে দেরি করেনি। ভাই তুই জিনিয়াস, ডক্টর যে কেন হলি না? আমি এই লাইনে গেলে তোর ভাত মারলে খুশি হতি? না ভাই, থাক থাক, আমি আহানের কেসটা নিজে হ্যান্ডেল করব। তুই একটু ভাবির দিকে খেয়াল রাখ, আর আহানের মুখ খোলবার দায়িত্ব আমার। আহান হলো চুনোপুঁটি, মেইন কালপিট অন্য কেউ। সাবধানে থাকিস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। অরণ্য ফোনটা রেখে চিন্তিত হয়ে চেয়ারে হেলান দিল। রকিং চেয়ারে হেলতে লাগলো। কপালে চিন্তার রেখা ফুটে উঠল। ছায়ার কাছে ওরা কি চায়? ছায়া অরণ্যকে হোয়াটসঅ্যাপে অডিওটা পাঠালেই সেটা শুনতে থাকে বারবার। কার ভাইকে মেরেছিল অরূপ? তবে কি এর মাঝেই লুকিয়ে আছে সব? অরণ্য ছায়াকে ফোন দেয়, কিন্তু ছায়া ফোনটা ধরছে না। অরণ্য বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ঢিল মারল। উচ্ছ্বসিত কিশোরী একটা নদীর পাড়ে নীল রঙা শাড়িতে নিজেকে আবৃত করে হাতে লাল গোলাপ নিয়ে তার প্রাণ পুরুষের জন্য অপেক্ষা করছে। কাঙ্ক্ষিত পুরুষ আসতেই অনন্যার চোখ দুটো চিকচিক করে ওঠে। বুকের বাম পাশে হাত দিয়ে হৃদয়ের ধুকধুক ধ্বনিটা পরখ করে নিল। আজ তার প্রাণপুরুষকে বলেই দিবে হৃদয়ের কথাটা। প্রেম তার জন্য জমিয়ে রেখেছে, সব আজ উজাড় করে দেবে তার চরণে। নদীর তীরে বাতাসে চুলগুলো উঠছে, আওলা ঝাউলা করে দিচ্ছে। অনন্যা চুলগুলো ঠিক করে নিল, কিন্তু আবার বাতাসের ঝাপটায় এলোমেলো হয়ে গেল। মুখটা একটু কুঁচকে ফেলল, কিন্তু সাথে সাথে সব ভুলে অনন্যা ঝলমলে কণ্ঠে বলল, প্রাণ ভাইয়া, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। জানো, তোমাকে দেখলে না আমার মনটা কেমন কেমন করে। মনটাকে আমি নিজের আয়ত্তে রাখতে পারি না, খালি প্রাণ ভাইয়া করে। বলো তো, কি অবাধ্য মন আমার, শুনে না আমার কথা। বারবার তোমার কাছে যেতে চাই, তাই ঠিক করলাম এই অবাধ্য মনটাকে তোমাকেই দিয়ে দেব, রাখবো না আর আমার কাছে। তাই একদিন কোনো জাঁকজমক ছাড়াই মনটাকে তোমার নামে করে দিয়ে দিলাম মালিকানা। এখন শুধু তোমার সম্পত্তি প্রয়োজন। কাগজে কলমে সই করে আনুষ্ঠানিকভাবে তুমি নিয়ে নাও। অনন্যা এবার জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে গোলাপটা প্রাণের দিকে এগিয়ে দেয়। প্রাণ কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিষ্প্রাণ চোখে এই চঞ্চলা কিশোরীর দিকে। আজ প্রাণের বুক চিনচিনে ব্যথা করছে। বড় অবেলায় এই আহ্বানে কিভাবে সাড়া দিবে? প্রাণ এবার নিজেকে শক্ত করল। আমি একজনকে ভালোবাসি অনু, তুই বড্ড ছোট, সবে ইন্টারে পড়ছিস, সামনে আরো অনেক সময় বাকি। এখন নতুন দুনিয়া দেখছিস, তাই চোখে সব রঙিন লাগছে। যখন 20 পার করবি তখন দেখবি দুনিয়া বদলাতে শুরু করবে, তখন বুঝবি দুনিয়ার বাস্তবতা। এখন এইসব আবেগ ছাড়া কিছুই না। বড় হলে বুঝবি এইসব আবেগ কি মূল্যহীন ছিল। ওইসব মনে করে নিজের উপরই হাসবি। অনন্যার চোখ দুটো ছলছল করে উঠল। বুকের ভেতর যেন ছলৎ ছলৎ শব্দ হচ্ছে। হাত থেকে ফুলটা পড়ে যায়। প্রাণ আবারও বলে, এমন বাচ্চা মেয়ের আমি পছন্দ করি না। এরা কিছুই বোঝে না, অর্ধেক জীবন পার হয়ে যায় ওদের সাথে মানিয়ে নিতেই। আমি ম্যাচিওর মেয়ে পছন্দ করি। আমার মনে একজনই আছে, আর সে আজীবন থাকবে। তাকে আমি খুব ভালোবাসি। তার সাথে কাটানো মিষ্টি মুহূর্তগুলো আমি কখনোই ভুলতে পারবো না। সে আমার অনুভবে মিশে আছে। তাকে ছাড়া আর কাউকে এই বুকে জায়গা দেওয়া সম্ভব না। তাই তুই এইসব ভুলে যা, পড়াশোনায় মনোযোগ দে। এই বলে প্রাণ সেইখান থেকে চলে যায়, আর পিছু ফিরে তাকায় না। অক্ষিপল্লব ভিজিয়ে এক ফোঁটা অশ্রুজল টুপ করে পড়ে ঠোঁটের ওপর। দমদম করছে অনন্যার হৃৎপিণ্ড।
মস্তিষ্কের কোনায় কোনায় যেন ঝিঝি পোকারা ভন ভন করছে। বিবশ হয়ে আসছে শরীর। নির্নিমেষ তার চাহনি। অক্ষি যুগলে ভর করলো ভারী বর্ষণ, যে বর্ষণের কোনো ছন্দপতন নেই। ঝড় যেমন গাছের শিকড় উপড়ে ফেলে দেয় মাটিতে, আর অনন্যাও যেন আজ সেই ঝড়ের শিকার। ঢলে পড়ল মাটিতে। অদূর হতে গাড়ির ড্রাইভার দৌড়ে এলো অনুমা করতে করতে। ভয়ের চোটে ড্রাইভারের ঘাম ছুটল। কোনো মতে অনন্যাকে নিয়ে উঠল গাড়িতে। বাড়িতে পৌঁছাতে হবে তো। 40 মিনিটের রাস্তা পৌঁছালো 20 মিনিটে। যে না বাসায় গিয়ে ড্রাইভার পৌঁছালো, চলতি অনন্যার মা আর আকাশকে তলব করলো। জেসমিন বেগম মেয়ের এই হাল দেখে দিল এক চিৎকার। আকাশ এসে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। হুঁশ আসতে কোলে উঠিয়ে নিয়ে গিয়ে জলদি পায়ে ঘরে নিয়ে গিয়ে শোয়ালো। জেসমিন বেগম কাঁদতে লাগলেন। মেয়ের অজ্ঞান হয়ে যাওয়ার কারণ বুঝতে পারছেন না। বুকের ভেতর ভয় ঢিপ ঢিপ করছে। দু চোখ অশ্রুতে ভরে আসছে। কান্নারত অবস্থায় অরণ্যকে ফোন করলেন। বললেন এখনই বাসায় আসতে। আজমির চৌধুরীকে ফোন দিয়েও মেয়ের কথা জানালেন। অরণ্য আহানের কাছে এসেছে। আহানকে বেঁধে রাখা হয়েছে শক্ত স্টিলের চেয়ারের সাথে। মাথার মতো সাইজের একটা ক্যাপে, যা অসংখ্য তার দিয়ে ভরা। কারেন্ট শক দেওয়া হচ্ছে। আহান যেন পুরো শরীরে ভার ছেড়ে দিয়েছে। মুখ দিয়ে লালা বেরোচ্ছে। অরণ্য আশিকের দিকে তাকালো। কিছু বলেছে? মুখ খুলছে না, শুধু এইটুকু বলছে যে তাকে টাকা দিয়েছিল একজন যাকে সে চিনে না, আর বলছে ছায়াকে রেপ করতে, কিন্তু সে পারেনি অরূপের জন্য। এরপর ছায়া বাড়ি থেকে খুব একটা বের হতো না। অলরেডি আহানের নাম পুলিশের খাতায় চলে গিয়েছিল, তাই ঠিক করলো এবার অন্য কাউকে দিয়ে করাবে। ছায়া এরপর ঢাকা চলে গেল। তুই সব সময় সাথে থাকতি, তাই কিছু করতে পারছিল না কড়া সিকিউরিটির মাঝে, তাই রবিনকে বেছে নেওয়া হলো। কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ, সেটাই হলো। রবিনকে লোভ দেখানো হলো টাকার, কিন্তু রবিন মানতে না চাইলে তাকে একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়ার লোভ দেখানো হলো, সাথে টাকাও। নারী নেশা সবচেয়ে বড় নেশা। রবিন রাজি হয়ে গেল। ঠিক তখনই বদ্ধ ঘরে মোবাইল কাঁপিয়ে ফোন আসে অরণ্যের। মায়ের ফোন পেয়ে অরণ্য চিন্তায় পড়ে যায়। একদিকে বোন, অন্যদিকে প্রেয়সী। কিন্তু উপায়ন্তর না পেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকায় পৌঁছাতেই দেখে গাড়ির ফুয়েল শেষ। বাড়ির পথ আর মাত্র 30 মিনিট বাকি। অরণ্য গাড়ি সাইড করে একটা ফুয়েলের দোকানের সামনে দাঁড়ায়। ঠিক তখনই অকস্মাৎ একটা গুলি তার বাম হাতের কিনারায় লাগে। অরণ্য ঠিক সময়ে সরে যাওয়াতে তা বুকে লাগেনি। গুলির আওয়াজে মানুষ আতঙ্কিত হয়ে যায়। বিপর্যস্ত হয় জনমানব। দৌড়াদৌড়ি লাগায়, মানুষ জড়ো হতে থাকে। অরণ্যের বাম হাত দিয়ে গলগল করে লাল রক্ত পড়তে থাকে। ভিজে যায় শার্ট। মুখ চিরে বেরিয়ে আসে হালকা সূচক শব্দ। অরণ্য আশেপাশে তাকালো। যে গুলি করেছে তাকে পাওয়া গেল না। এইবার মাথার ডান পাশের সিসি ক্যামেরাটার দিকে তাকায় একটা বাঁকা হাসি দেয়। মাছ তবে জালে আটকা পড়লই। অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল কেউ তাকে ফলো করছে। গাড়ি বুলেট প্রুফ থাকায় কিছু করতে পারেনি। সুযোগ বুঝে অরণ্য মানুষটাকে দেখার জন্য গাড়ি থেকে বেরিয়ে সিসি ক্যামেরা যেখানটায় আছে সেখানটায় যায় আর গাড়িতে তেল ভরার নাটক করে। তবে এর আগে আশিককে মেসেজ দিয়ে জানিয়ে দেয় সব। ফোর্স পাঠিয়ে দিয়েছে মনে হয় এতক্ষণে। তখনই মোবাইলে টুম করে একটা মেসেজ আসে। অরণ্য ঠোঁটে হাসি বজায় রেখেই ঢলে পড়ে। ততক্ষণে প্রাণ এসে অরণ্যকে ধরে ফেলে। প্রাণ ভীত সন্ত্রস্ত হলো। শিট শিট, এই অরণ্য, ওঠ ওঠ। কেন এত রিস্ক নিলে? আমাকে আশিক ফোন করে না জানাতেই পারতাম না। নিজে এত ক্ষতি কেন করছিস? প্রাণ অরণ্যকে কোনো মতে তুলে দাঁড় করায় একজনের সহায়তায় গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। অরণ্যের গুলি লাগার কথা শুনে ছায়ার হাত থেকে মোবাইল ছিটকে পড়ে। ধীর বিবশ হয়ে আসতে লাগলো শরীর। অক্ষিকটর অশ্রু দ্বারা প্লাবিত হলো। মনে হচ্ছে যেন শ্বাসরুদ্ধ হয়ে আসছে। বুক চিরে বেরিয়ে আসলো করুণ আর্তনাদ। জেকে বসলো মনে অজানা ভয়। কিসের ভয়? কাউকে হারিয়ে ফেলার ভয়। ভয় তাকে গ্রাস করলো। হৃৎপিণ্ড যেন তার কম্পন থামিয়ে দিল। ঢলে পড়তে নিলে ছায়া জানালার পর্দা খিচে ধরে। কান্নাগুলো গলায় জমাট বাঁধে। আচমকা মস্তিষ্কে নিউরনগুলোতে ঢেউ খেলে একটি কথাই না, তাকে এখনই যেতে হবে। লম্বা লম্বা পা ফেলে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে পাড়ি দিল। অন্যদিকে অরণ্যের গুলি লাগা, অন্যদিকে অনন্যার জ্ঞান হারানো। জেসমিন বেগমের অবস্থা পাগল প্রায়। উদ্ভ্রান্তের ন্যায় আচরণ শুরু করলেন। কাঁদলেন বিলাপ করে। মেয়ের চোখে
মুখে পানির ছিটা দিলেন অনন্যা। পিট করে চোখ খুলতে জেসমিন বেগম হামলে পড়ে তার বুকের উপর। হাউমাউ করে কাঁদতে লাগলেন। অনুমা, আমাকে খুঁজে পরিবারের কারো নজর লাগবো রে। আমার অরণ্য হসপিটালে, হাতে নাকি গুলি লেগেছে, রক্ত গিয়েছে অনেক। তোর বাবা আর আকাশ আমায় নিয়ে গেল না। অনন্যা যেন বিমূঢ় হয়ে গেল কিছু মুহূর্তের জন্য। একদিকে হৃদয় ভাঙার যন্ত্রণা, অন্যদিকে ভাইয়ের দুর্ঘটনা। এ কেমন নিয়তির খেলা! কথায় আছে বিপদ আসলে সব দিক থেকেই আসে, সেটাই যেন সত্য হলো। কালবৈশাখী ঝড় উঠেছে সবার জীবনে, সব তছনছ হয়ে যাবে। কবে আকাশের কালো মেঘ সরিয়ে সূর্য উঠবে কে জানে। আনুমানিক রাত 8টা। নিস্তব্ধ রুমে ভন ভন আওয়াজ করে চলছে। বাতাসে সাদা পর্দাগুলো উঠছে। কাচের জানালা দিয়ে পথচারীদের দেখা যাচ্ছে, সেই সাথে গাড়ির হর্নের আওয়াজ শোনা যাচ্ছে। নাকে ফিনাইলের গন্ধ এসে বাড়ি খাচ্ছে। ভ্যাপসা গরমে গায়ে বিন্দু বিন্দু শ্বেতজলের অবস্থান টের পাওয়া যাচ্ছে। বিগত আধা ঘন্টা ধরে ছায়া ফ্যাচ ফ্যাচ করে কেটে যাচ্ছে। ক্যাবিনের বেডে শুয়ে অরণ্য দুর্বল চোখে তাকিয়ে আছে ছায়ের দিকে। চোখগুলো কেমন যেন হালকা হলুদ হয়ে আছে। হাতে ব্যান্ডেজ করা, যা গলার সাথে বেঁধে বুকের উপর রাখা হয়েছে। অরণ্য এবার কণ্ঠে নমনীয়তা এনে ফিচেল গলায় বলল, আর কতক্ষণ কাঁদবেন ছায়াগুড়ি? হঠাৎ করে আপনি এমন ছিচকাতুনি কিভাবে হয়ে গেলেন? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ছায়া নিষ্প্রাণ কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন ডাক্তার সাহেব? কেন জীবনের ঝুঁকি নিতে গেলেন বলুন তো? আজ আমার ভুলের শাস্তি আপনি পাচ্ছেন। আমি যদি আপনাকে অডিওটা না পাঠাতাম তাহলে হয়তো এমন কিছুই হতো না। নিজেকে দোষারোপ করা কবে ছাড়বেন বলুন তো? মানুষ দোষ স্বীকার করতে চায় না, আর আপনি নিজে যা করেনি সেই দোষের বোঝা স্বেচ্ছায় কাঁধে চাপিয়ে চলছেন কেন? আপনার কি একটু শান্তিতে বাঁচতে ইচ্ছে করে না প্রিয় মানুষের সাথে? কোনো এক অপরাহ্নে তার কাঁধে মাথা রেখে পশ্চিমে অস্ত যাওয়া সূর্য দেখতে ইচ্ছে করে না? এক বৃষ্টি ভেজা রাতে ল্যাম্প পোস্টের আলোয় বৃষ্টি বিলাস করতে ইচ্ছে করে না? ভালোবাসার মানুষের হাত ধরে কাশফুলের শুভ্রতায় হারাতে ইচ্ছে করে না? ছায়া বিবশ চাহনি নিক্ষেপ করে। তার ঠোঁট ভেঙে কান্না আসছে। হৃদ গভীরে তোলপাড় শুরু হয়েছে। সেও তো চায় কারো হাত ধরে কোনো এক রাতে সোডিয়াম লাইটের আলোয় নিজেকে হারাতে, কারো হাত ধরে কদম প্রত্যাহারে নিজেকে বিলিয়ে দিতে, কাশফুলে মায়াতে জড়াতে, এক কুড়ে ঘরে দুজন মিলে লাল নীল সংসার পাততে। কিন্তু এইসব কি আসলেই হওয়ার? বিধাতা তার অদৃষ্টে আদৌ রেখেছে এইসব? জীবন তো প্রায় মৃত মানবী সে। ছায়া উত্তর দেয় না অরণ্যকে। ঠোঁট চেপে কান্না আটকে ফোলা ফোলা চোখে আর ফ্যাকাশে চেহারা নিয়ে অরণ্যের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে অমায়িকভাবে জিজ্ঞেস করে, খেয়েছেন ডাক্তার সাহেব? আমি উত্তর পাইনি ছায়াগুড়ি। ছায়া আলতো হাসে। সব প্রশ্নের কি উত্তর আছে ডাক্তার সাহেব? ছায়া একটা নার্সকে ডাকে মৃদু কণ্ঠে। ঠিক তখনই অল্প বয়সী এক রমণী হাতে খাবার নিয়ে রুমে ঢুকে মৃদু ছন্দে, খাবারটা এই টেবিলে রাখুন। ওকে ম্যাম। আমাকে ম্যাম বলবেন না, ছায়া বলবেন। এর পরিবর্তে নার্স ছায়াকে একটি আন্তরিক হাসি উপহার দেয়। আবার খেতে ইচ্ছে করছে না ছায়াগুড়ি? ছায়া ছোট ছোট চোখ করে আদুরে বিড়ালের ন্যায় তাকায়। আমি খাইয়ে। অরণ্য কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে অবিশ্বাস্য ভঙ্গিতে নড়ে চড়ে উঠল। তার মনে হচ্ছে ওষুধের সাইড ইফেক্টের জন্য সে ভুলভাল শুনছে। কানটা পেতে রাখে পুনরায় শোনার জন্য। কি হলো? আমার হাতে খাবেন না ডাক্তার সাহেব? অরণ্য এবার তার পলক গুটি কয়েকবার ঝাপটালো আর তৎক্ষণাৎ মুখে হাসি ফুটিয়ে সূচক মাথা নাড়ালো। ছায়া আদরে হাতে একটা লোকমা করে খাইয়ে দিল। অরণ্য যেন কোনো অন্য এক দুনিয়ায় পদার্পণ করেছে। সব স্বপ্ন লাগছে। এই একটা মেয়ের জন্য সে কত পথ পাড়ি দিল। আজ সেই প্রেয়সী তার সামনে, তাকে খাইয়ে দিচ্ছে। অরণ্যের হৃদয় জুড়ে বয়ে যায় প্রশান্তির ছাওয়া। আজ সে খুশি, খুব খুশি। ছায়ার ওই স্থির চোখ জোড়ায় নিজেকে মত্ত রাখে অরণ্য। অরণ্যের গুলি লাগার কথা শুনে অহনার ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। হসপিটালে দেখতে আসার জন্য মনটা আকুপাকু করছিল। তাই সে দেরি না করে রজনীগন্ধা ফুল কিনে হসপিটালে আসে। ভালোবাসা মানুষকে কতটা পাল্টে দেয়। এই যে আজ সে নিজেকে কতটা পরিবর্তন করেছে। তার মনের কথা আজ বলেই দিবে। না বলে আফসোস করার চেয়ে বলে দেওয়াই ভালো। অহনা আজ হলুদ পাড়ের সাদা শাড়ি পরেছে। কালার করা চুলগুলো আজ খোপা করে রেখেছে। সেই সব মডার্ন ড্রেস আর তার ভালো লাগে না। তার মনে ভালোবাসার ছোঁয়া লেগেছে। যে না কেবিনের সামনে এসে দাঁড়ালো, ঠিক তখনই একটা নার্স তাকে আটকে ফেলে। কণ্ঠে নবনীয়তা এনে অহনা কারণ জানতে চাইলে নার্সটি জানায়, ম্যাম ভিতরে ঢোকা নিষেধ স্যারের। কেন? ম্যাম এসেছে তাই। ম্যাডাম?
অহনা ভাবলো অরণ্যের মা হবে হয়তো, তাই পর্দা ঠেলে একটু উকি দিতেই ছায়াকে দেখে অহনার শরীরের লোম খাড়া হয়ে যায়। অজানা আশঙ্কায় মুখ থেকে বেরিয়ে আসে, ছায়া ছায়া স্যারকে খাইয়ে দিচ্ছে। অহনার চোখ টলমল করে অশ্রুরা। অবশেষে শ্রাবণের ধারা বয় সেই টানা টানা অক্ষি জুড়ে। বুক থেকে বেরিয়ে আসে হাহাকার। তবে কি খুব দেরি হয়ে গেল? অহনা আর ভিতরে ঢুকে না, ধীর পায়ে হেঁটে একটা বেঞ্চিতে গিয়ে বসে। ভিতরটা কেমন যেন ঝাঁঝরা হয়ে যাচ্ছে। হাতের রজনীগন্ধা ফুলগুলো নাকের কাছে এনে ঘ্রাণ নেয়। আজ এই ফুলের গন্ধটাও যেন বিষাক্ত লাগছে। কি করে সে বাঁচবে বাকিটা জীবন? সে তো বেশ ছিল, বন্ধুদের সাথে মস্তি, টাকা উড়ানো, পার্টি, পড়াশোনা। ভেবেছিল কোনো ফরেনারকে বিয়ে করে ইংল্যান্ডে সেটেল হয়ে যাবে।